আসসালামু আলাইকুম সবাইকে। ভয় নামের ভালোবাসা গল্পের 10 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। জানালার ভারী পর্দা ভেদ করে সূর্যের কিরণ এসে পড়লো নূরের চোখে। ধীরে ধীরে নূরের ঘুম ভাঙলো। উঠে বিছানায় বসে চারপাশে চারিদিকে দেখলো ধ্রুব কোথাও নেই। ঘড়ির দিকে চোখ যেতেই বুক ধরফর করে উঠল। সকাল 10টা বাজে। মাথায় হাত দিল সে। এত দেরি করে ঘুমিয়ে থাকার জন্য সবাই তাকে কি ভাববে এখন। তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামার প্রস্তুতি নিল। সিঁড়ির মুখে এসে হঠাৎ সিনথিয়ার সঙ্গে দেখা। সিনথিয়া নূরকে দেখে দুষ্টুমি ভরা মিটিমিটি হাসি দিল। তারপর বলল, বড় ভাবি, ফার্স্ট নাইট কেমন কাটলো? কথাটা শুনে নূর লজ্জায় লাল হয়ে গেল। সে তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলে যেতে চাইলে সিনথিয়া হাত ধরে টেনে নিল। তারপর বলল, আরে আরে ভাবি, লজ্জা পাচ্ছ কেন? নূর মাথা নিচু করে কাপা কাপা গলায় বলল, আপু তুমি আমাকে ভাবি ডাকছো কেন? আমার তো খুব লজ্জা লাগছে। সিনথিয়া হেসে গালে হাত দিয়ে বলল, এত লজ্জা পেলে হবে না, তাড়াতাড়ি আমাকে ফুপ্পি বানাতে হবে। ঠিক তখন ওই সাদাদার সিয়াম সেই পথেই যাচ্ছিল। সিনথিয়ার কথা শেষ হতেই দুজন একসাথে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ভাবি, আমরাও চাচ্চু হতে চাই। লজ্জায় নূরের মুখমণ্ডল আরো লাল হয়ে উঠল। যেন হাপ্পাস করতে লাগলো সে। এক মুহূর্ত দাঁড়াতে পারলো না, দৌড়ে নিচে নেমে গেল। নিচে সকালের খাবার প্রায় খাওয়া শেষ করে দিয়েছে সবাই, শুধু নূর বাকি। রান্নাঘরে ঢুকতেই দেখলো মালা ব্যস্তভাবে কাজ করছে। মালা নূরকে দেখে খুশি গলায় বলল, আপামনি আপনি বসেন, আমি খাবার দিচ্ছি। নূর মাথা নেড়ে খাবার টেবিলে বসলো। কিছুক্ষণের মধ্যেই মালা খাবার এনে দিল। নূর ধীরে ধীরে খেতে শুরু করলো। মালা গদগদ মুখে বলল, আমার তো বিশ্বাসই হচ্ছে না আপামনি, বড় ভাইজান আপনাকে মেনে নিয়েছেন। কি সুন্দরভাবে আপনার জন্য প্রতিবাদ করলেন। নূর মুচকি এসে চুপ করে রইল। মালা আবারও নিচু গলায় ফিসফিস করে বলল, আপামনি একটা কথা শুনেন, মোনা ডাইনির হাত থেকে বড় ভাইজানরে দূরে রাখবেন। উনি মেয়েটা মোটেও সুবিধার না। নূর মালার কথায় চমকে উঠল। মনে মনে ভাবতে লাগলো, মালা এমনটা বলছে কেন? নূর চুপচাপ মালার কথা শুনছিল। তখন ওই সাজিয়া খান এসে নূরকে দেখে একটু বিরক্ত গলায় বলল, তাড়াতাড়ি খাবার শেষ করো নূর, দিশার বউ ভাতে যেতে হবে তো নাকি? তারপর মালার দিকে তাকিয়ে বলল, তুইও তাড়াতাড়ি রেডি হয়ে নে মালা, সবাই একটু পর বের হবে। মালা সম্মতি দিয়ে বলল, আমি যাইতেছি ফুপু। বলেই মালা রান্নাঘরের দিকে বেরিয়ে গেল। নূর খাওয়া শেষ করে সোজা সিনথিয়ার রুমে গেল। ভেতরে ঢুকতেই দেখলো সিনথিয়া শাওয়ার নিয়ে চুল শুকাচ্ছে। সিনথিয়া হেসে বলল, আরে ভাবি, তুমি কবে রেডি হবে? তাড়াতাড়ি গোসল করে আসো। কথাটা শুনে নূর লজ্জা পেলেও কিছু বলল না। আলমারি থেকে একটা পার্পেল রঙের গাউন বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। 20 মিনিট পরে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো। সিনথিয়া তখন সাজগুজে ব্যস্ত। নূরকে গাউন পরে বের হতে দেখে হঠাৎ ভ্রু কুচকে তাকিয়ে রইল। নূর অবাক হয়ে বলল, কি হয়েছে আপু, এভাবে দেখছো কেন? সিনথিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, এটা কি পরেছো? নূর চিন্তিত হয়ে বলল, কেন আপু, বাজে লাগছে? সিনথিয়া মাথা নেড়ে বলল, একদম, এটা খুলে ফেলো। নূর বলল, তাহলে কোনটা পরবো? সিনথিয়া আলমারি খুলে একবারে কালো রঙের ঝলমলে জামদানি শাড়ি বের করে এনে নূরের হাতে দিল। তারপর বলল, এটা পরে যাবে তুমি। চোখ বড় বড় করে নূর বলল, শাড়ি পরে যাব? সিনথিয়া বলল, হ্যাঁ। নূর বলল, কিন্তু? সিনথিয়া বলল, কোনো কিন্তু না, তোমাকে শাড়ি পরতেই হবে। বলে সিনথিয়া জোর করে নূরকে সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিল। ম্যাচিং গয়না আর হালকা মেকআপে সাজিয়ে দিল। আয়নার সামনে দাঁড়াতেই নিজের প্রতিবিম্ব দেখে নূর যেন অবাক হয়ে গেল। সিনথিয়া মুগ্ধ চোখে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, আমার বড় ভাবিকে দেখে তো অসাধারণ লাগছে। ধ্রুব ভাই দেখে চোখই ফিরাতে পারবে না দেখো। লজ্জায় নূরের গাল লাল হয়ে উঠল, তবে কিছু বলল না। ঠিক তখন নিচ থেকে ডাক পড়লো, সবাই তৈরি, শুধু ওদের জন্য অপেক্ষা করছে। নূর আর সিনথিয়া নিচে নেমে আসতেই মুহূর্তেই সবাই অবাক হয়ে গেল। কালো জামদানি শাড়ি যেন নূরের গায়ে সাদা রঙের সঙ্গে মিশে এক অন্যরকম সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। নূরজাহান বেগম মেয়ের দিকে তাকিয়ে চোখ ভিজে গেল। কাছে টেনে কপালে চুমু খেয়ে বললেন, আমার মেয়ের যেন কারো নজর না লাগে। সাজিয়া খান আবারও সবাইকে তাড়া দিল। তারপর বলল, চলো চলো, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো। নূর চারপাশে তাকিয়ে ধ্রুবকে খুঁজতে লাগলো, কিন্তু ধ্রুব কোথাও নেই। নূরের খোঁজাখুঁজি লক্ষ্য করতে সাদাত হেসে বলল, ভাবি, ধ্রুব ভাই বাসায় নেই, সোজা দিশা আপুর শ্বশুর বাড়ি চলে যাবে, তাই আর খুঁজে লাভ নেই। সাদাতের কথা শুনে নূর হকচকে কাশতে লাগলো। বাকিরা হা হা করে হেসে উঠল। অবশেষে সবাই গাড়িতে উঠলো। গাড়ির ইঞ্জিন গর্জে উঠতেই যাত্রা শুরু হলো দিশার বউ ভাতের অনুষ্ঠানের পথে। এদিকে ধ্রুব, আইমান আর আকাশ আলাদা এক পরিবেশে আছে। আইমান গম্ভীর কণ্ঠে বলল, গতকাল নূরের সাথে কেমন কাজ করেছে কিছু জানতে পেরেছিস ধ্রুব? ধ্রুবের চোখে আগুনের ঝিলিক। তারপর বলল, না, তবে যেই হোক না কেন তাকে আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। আকাশ সন্দেহজনক গলায় বলল, রতনের উপর নজর রাখতে হবে, কখন কার সাথে দেখা করছে সবকিছু খুঁজে দেখতে হবে। ধ্রুব এবার ঠান্ডা মাথায় উত্তর দিল, আইমান এবার অন্য প্রসঙ্গ তুলো। তারপর বলল, মোনাকে নিয়ে কিছু ভেবেছিস? ও তো চুপচাপ থাকার মেয়ে না। আকাশ হেসে মাথা নেড়ে বলল, সে কি আর চুপ থাকে? যে ভার্সিটিতে একটা জুনিয়র মেয়েকে ধ্রুব প্রপোজ করেছিল, সেই মেয়েকে মোনা সবার সামনে এমন ভাবে অপমান করেছিল যে মেয়েটা লজ্জায় ভার্সিটি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। ধ্রুব কিছু বলল না। ঠোঁটের কোণে সিগারেট চেপে ধরে একের পর এক ধোঁয়া ছাড়তে লাগলো। তার দৃষ্টি যেন দূরে, অনেক দূরে কোথাও হারিয়ে গেছে। কিছুক্ষণ পর হঠাৎ উঠে দাঁড়ালো, হেলমেট হাতে নিল, বাইকের ইঞ্জিন স্টার্ট দিল, গর্জন তুলে সোজা দিশার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।
আর এদিকে চৌধুরী বাড়ির সবাই ইতিমধ্যে শেখ বাড়িতে এসে পৌঁছেছে। দিশা মা বাবাকে দেখে আনন্দে ভেসে গিয়ে দৌড়ে জড়িয়ে ধরলো, চোখের জলে বুক ভিজিয়ে দিল বাবার। তুফাইল চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন, কেঁদো না মা, কেঁদো না। অন্যদিকে ফাহাদ শ্বশুর বাড়ির সবার সাথে হাসি মুখে কুশল বিনিময় করলো। আজাদ শেখ বসে গেলেন বেয়ানদের সাথে জমজমাট আড্ডায়। তাহমিনা শেখ নতুন বেয়ানদের সাথে একে একে পরিচয় করিয়ে দিতে লাগলেন। সিনথিয়া নূর তখন দিশার কাছে গিয়ে জড়িয়ে ধরলো। সিনথিয়া ঠাট্টা করে বলল, ও হ্যাঁ, এক রাতে এত সুন্দর হয়ে গেছিস নাকি, ডাক্তারবাবুর কেরামতি বুঝি। দিশা লজ্জায় লাল হয়ে সিনথিয়ার বাহুতে হালকা কিল বসিয়ে দিল, তারপর বলল, ফালতু কথা বলিস না, বলে দিলাম। নূর আর সিনথিয়া মুখ টিপে হেসে উঠল। এরপর সিনথিয়া হঠাৎ গম্ভীর মুখ করে দিশাকে বলল, আসল খবরটা শুন, ধ্রুব ভাই আমাদের নূরকে মেনে নিয়েছে। দিশার চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, কিভাবে, কি হলো? সিনথিয়া তখন ধীরে ধীরে সব ঘটনা খুলে বলল। নূরের জন্য ধ্রুবের প্রতিবাদ, রাগ, ভালোবাসা সব শুনে দিশা বিস্ময়ে মুখে হাত দিয়ে বসে রইল। তারপর বলল, নূরের ক্ষতি কে করতে চাইবে? সিনথিয়া মাথা নাড়িয়ে বলল, সেটাই তো বুঝতে পারছি না, তবে যাই হোক না কেন একদিক দিয়ে ভালোই হয়েছে। দিশা বলল, আর এদিকে সবার খাওয়া দাওয়া পর্ব শেষ। কিছুক্ষণ আগে ধ্রুবরাও এসে পৌঁছেছে। হল ঘরে প্রবেশ করতেই ধ্রুবের চোখে পড়ল নূর। কালো জামদানি শাড়িতে দাঁড়িয়ে আছে সে। মুহূর্তেই ধ্রুব থমকে দাঁড়িয়ে গেল। বুকের ভেতর হার্টবিট যেন কয়েক গুণ বেড়ে গেল। চোখের দৃষ্টি সরাতে পারছে না। পাশ থেকে আকাশ ধাক্কা দিয়ে বলল, শালা, মুখে মশা ঢুকে যাবে, মুখ বন্ধ কর, বউ তো তোরই। বলে আকাশ আর আইমান হেসে উঠল। ধ্রুব চমকে উঠে দৃষ্টি সরিয়ে নিল, যেন কিছুই হয়নি। পরে অন্যদের সাথে বসে খাওয়ার পর্ব শেষ করলো। এদিকে স্টেজে দিশাকে বসানো হয়েছে। আত্মীয় স্বজন একে একে এসে দেখে যাচ্ছে, উপহার দিচ্ছে। দিশার পাশে নূর দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। কিছুটা দূরে ধ্রুব দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সাথে গল্প করছে। চারপাশে কয়েকজন মেয়ে ফিসফিস করে কথা বলছে, হাসাহাসি করছে। হঠাৎ দলের ভেতর থেকে এক মেয়ে ধ্রুবর দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। তারপর বলল, হাই, আমি ফিহা, ফাহাদ ভাইয়ার ফুফাতো বোন। ধ্রুব ভদ্রতার খাতিরে হাত মেলালো। তারপর বলল, আমি ধ্রুব চৌধুরী, দিশার ভাই। ফিহা খুশি হয়ে বলল, তাহলে তো ভালোই হলো, আমাদের সম্পর্ক বেআন বেআই। ধ্রুব মৃদু হাসি দিল। দূর থেকে নূর এসব দেখছিল। হঠাৎ তার বুকের ভেতর অকারণ আগুন জ্বলে উঠল। চোখে বিরক্তি আর রাগ। মুহূর্তেই মন খারাপ হয়ে গেল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলো না, চলে যেতে উদ্যত হলো। ঠিক তখনই তার পথ আটকে দাঁড়ালো তামিম। নূর ভেতরে ভেতরে বিরক্তিতে ফেটে পড়ল। এমনিতেই মন মেজাজ খারাপ, আর উপর আবার এই মানুষটার হঠাৎ আবির্ভাব। তামিম নূরের সামনে দাঁড়িয়ে হালকা হাসি দিয়ে বলল, বেয়ান সাহেবা, একা একা ঘুরছেন কেন? আমাকে ডাকলেই তো পারতেন। নূর বিরক্ত হয়ে সোজা চোখে তাকিয়ে বলল, আমার খেয়াল রাখার দায়িত্ব কারো নয়, বিশেষ করে আপনার নয়। তামিম মুহূর্তেই থেমে গেল, কিন্তু ঠোঁট বাঁকিয়ে হালকা হাসি ধরে রাখলো। ঠিক তখনই ধ্রুব একটু দূরে দাঁড়িয়ে পুরো দৃশ্যটি দেখছিল। নূরের অস্বস্তি আর তামিমের মৃদু হাসি তার চোখে পড়তেই যেন বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা জাগলো। মুহূর্তে ধ্রুবর হৃদয় লালচে হয়ে উঠল, একরকম ঈর্ষা এবং রাগে মিলেমিশে। আকাশ বেশ মজা করে ধ্রুবকে কোনই দিয়ে খোঁচা দিল। তারপর বলল, ওই দেখ, তোর বউকে অন্য কেউ পটিয়ে নিয়ে চলে যাচ্ছে। ধ্রুব কিছু বলল না, রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। স্টেজের দিকে নূর চলে গেলেও ধ্রুব চোখ যেন সরতে চাইছে না। তার মনে একটাই কথা, নূরের কাছে তার দখল নিশ্চিত করতে হবে। ধ্রুব নূরের কাছে এগিয়ে গিয়ে নূরের হাত ধরে টেনে নিয়ে বাহিরে নিয়ে যেতে থাকলো। বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন? ধ্রুব নূরের কথায় কোনো জবাব দিল না। সে নূরের হাত ধরে টেনে পার্কিং এরিয়ায় নিজের বাইকের কাছে নিয়ে এলো। ধ্রুব বাইকে বসে হেলমেট পরতে পরতে বলল, বাইকে উঠো। নূর ভ্রুকুচকে বলল, কেন? ধ্রুব গম্ভীর কণ্ঠে বলল, উঠতে বলেছি, উঠো। নূর বলল, না, আমি উঠবো না, ভেতরে যাচ্ছি। নূরের কথায় ধ্রুব রেগে গেল। বাইক থেকে নেমে নূরের শাড়ির ভাঁজ ভেদ করে কোমরে শক্ত করে চেপে ধরলো। ব্যথায় নূর আহ করে শব্দ করে উঠল। ধ্রুব আরেক হাত দিয়ে নূরের চোয়াল চেপে ধরে বলল, ওখানে যেতে চাস তামিমের জন্য, তাই না? নূর চোখ বড় বড় করে বলল, কি বলছেন এসব? ধ্রুব বলল, কেন, মিথ্যা বললাম নাকি? সত্যিই তো বলেছি। নূর মিনমিনিয়ে বলল, আপনি তো মেয়েদের সাথে হেসে হেসে কথা বলেন, তার বেলায়? ধ্রুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন, তোর হিংসা হয়? নূর বলল, আমার হিংসা হতে যাবে কেন? আপনার যা ইচ্ছে তাই করুন। নূর ধ্রুবের কোমর ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, তাহলে ফিহাকে নিয়ে লং ড্রাইভে যাই, কি বলিস? বলে সামনে এগোতেই তার হাতে টান পড়লো। পিছনে তাকিয়ে দেখলো নূর ধ্রুবের হাত শক্ত করে ধরে আছে। ধ্রুব ভ্রু নাচিয়ে বলল, কি হলো, হাত ধরলি কেন? আমাকে যেতে দে। নূর চোখ নামিয়ে বলল, কোথাও যাওয়া লাগবে না, আমি আপনার সাথে যাব। ধ্রুব আড়ালে মুচকে হাসলো। ধ্রুব বলল, কেন, দিশার কাছে যা তুই, আমি বরং ফিহাকে নিয়ে যাই, মেয়েটা ভীষণ খুশি হবে। নূরের চোখ ছলছল করে উঠল। সে ধ্রুবের হাত আরো শক্ত করে ধরে বলল, না, আমি যাব, আপনি চলুন। বলে ধ্রুবকে ঠেলে বাইকের দিকে দিল। ধ্রুব বাইকে উঠে বলল, ছাড়ের আঁচলটা সামনে রাখিস। নূর বাইকে উঠলো। ধ্রুবের সঙ্গে দূরত্ব রেখে বসতে ধ্রুব বিরক্ত হয়ে বলল, ধরে বস। নূর বলল, লাগবে না, আমি এভাবেই যেতে পারবো। ধ্রুব কিছু না বলে স্পিডে বাইক চালালো। হাওয়ার ঝাপটা আর গতির ভয়ে নূর পিছন থেকে ধ্রুবকে জড়িয়ে ধরলো। আয়নায় ধ্রুবের এই অবস্থা দেখে নূর মুচকে হাসলো। আর এদিকে নূর সময়টা ভীষণ উপভোগ করছে। জীবনের আজই প্রথম এভাবে সন্ধ্যায় বাইক রাইডে বের হলো, তাও আবার তার প্রিয় মানুষের সঙ্গে।
বাতাসের শীতল স্পর্শে নূরের শাড়ি আঁচল উঠছে, চুলগুলো এলোমেলো হয়ে মুখে এসে পড়ছে, কিন্তু তাতে নূরের কোনো অস্বস্তি নেই, বরং মনে হচ্ছে যেন এটাই তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। রাস্তার দুই পাশের লাইটগুলো ঝলমল করছে, আকাশের আধো চাঁদ ভেসে আছে। নূর ধ্রুবকে শক্ত করে জড়িয়ে ধরে মনে মনে ভাবছে, এই তো আমার স্বপ্ন, আমি আমার প্রিয় মানুষ একসাথে ঘোরার। ধ্রুব আয়নায় তাকিয়ে নূরের চোখের ঝিলিক আর ঠোঁটের অল্প হাসি দেখে নিজেও অজান্তেই মুগ্ধ হয়ে গেল। মুহূর্তের জন্য বাইক রাইডটা যেন তাদের দুজনের ভালোবাসার নীরব সাক্ষী হয়ে উঠল। বাইক থেমে গেল নির্জন জায়গায়, চারিদিকে অন্ধকার, কেবল লাইটের আলো আর দূরের ফিকে ল্যাম্পপোস্টের ঝিলিক। মাঠের ভেতর দিয়ে হালকা বাতাস বইছে। ধ্রুব বাইক থামাতেই এক ধরনের নীরবতা চারপাশে নেমে এলো। নূর মুগ্ধ হয়ে চারপাশ দেখছিল, চারিদিকে মাঠের সবুজ ঘাস, পাশেই নদী, নদীর তীরে আরো বাতাস যেন নূরের মন ভেসে নিয়ে যাচ্ছে। ধ্রুব চুপচাপ নূরের কাণ্ড দেখছে। নূর কৌতূহল নিয়ে ধ্রুবকে জিজ্ঞেস করলো, আপনি কি এর আগেও এখানে এসেছিলেন? ধ্রুব বলল, মাঝে মাঝে এখানে আসি, মন ভালো হয়ে যায়। নূর বলল, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। ধ্রুব কিছু বলল না। হঠাৎ করে আকাশের কালো মেঘ জমতে শুরু করলো। বিদ্যুৎ একবার চকচক করে উঠতে নূর চমকে উঠে ধ্রুবের হাত চেপে ধরলো। তারপর বলল, মনে হচ্ছে বৃষ্টি আসবে। নূর মনে মনে বলল, আসুক না, বৃষ্টি তো আমার কাছে ভাগ্যের মতো। আজকে আপনিও আছেন, তার উপর যদি বৃষ্টি হয় তাহলে মুহূর্তটা আরো বিশেষ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই দেখে নেবেন। আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর গল্পটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর বাকি দুইটা গল্প আমি দিচ্ছি, আস্তে আস্তে দিচ্ছি, তো সেগুলো আসলে আমি অবশ্যই দিয়ে দেবো। আর এই গল্পটি রেগুলার পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।